হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। গত উইকেন্ডেই আমরা সপরিবারে গেছিলাম দীঘা বেড়াতে। হাতে দুদিন ছিল, তো দীঘাতে আমরা দুদিন স্পেন্ড করেছিলাম। সকাল সকালই আমাদের ট্রেন ছিল 6:40 এবং রিজার্ভেশনও করা ছিল। তো সোহাগকে নিয়ে আমরা মোটামুটি ঘুম থেকে উঠেছিলাম 4টে, আর স্টেশন পৌঁছতে পৌঁছতে আমাদের মোটামুটি টাইম হয়ে গিয়েছিল 6:15-20 মতো। আমাদের ফ্যামিলিটা ছাড়াও আমাদের কাকা শ্বশুরের ফ্যামিলিও আমাদের সাথে গেছিল। তো হাঁটতে খুব অসুবিধা হয় মায়ের, এতটা স্টেশনের এতটা পথ। তো আমরা এবার প্রথমবার ব্যাটারিওয়ালা কার বুক করে নিয়েছিলাম, যেটা খুব হেল্পফুলও হয়। বাচ্চা নিয়ে আমারও হাঁটতে অসুবিধা হয়। তো সকাল সকালে গিয়েই আমরা বন্দে ভারতের দর্শন পেলাম। বন্দে ভারত তো আমাদের এখনও পর্যন্ত চড়া হয়নি, এই প্রথম ট্রেনটাকে আমরা এত কাছ থেকে দেখলাম। তো সম্ভবত এটা পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা সকালবেলায় ছাড়ে। দেখে বেশ ভালো লাগলো, আর আমরাও প্ল্যান করতে থেকেছি যে কবে আমাদেরও বন্দে ভারত চড়া হবে। আজকে সকাল সকাল আমাদের ট্রেনটাও কিন্তু একদম লেট করেনি। কুয়াশার জন্য এখন বিভিন্ন ট্রেন লেট করলেও আমাদের ট্রেনটা একদম কারেক্ট টাইমেই ছেড়েছিল, এবং আশাও করেছিলাম যে কারেক্ট টাইমেই আমরা পৌঁছে যাব। সকাল সকাল আমরা নিয়ে গেছিলাম কফি বানিয়ে, এবং ডিম সেদ্ধ আর স্ন্যাক্সও কিছু নিয়ে গেছিলাম। কারণ ট্রেনের যে চা আর কফি ওঠে সেটা একদমই খাওয়া যায় না, এত মিষ্টি হয়। তো হাজব্যান্ড আমার কফিটাই সকাল সকাল বানিয়েছিল, আর ওর হাতের কফি খেয়ে জাস্ট দিনটা শুরু হলে দিনটা খুব ভালো যায়। কফিটা যথারীতি খুব ভালো হয়েছিল। এদিকে আমার সোহাগ সোনাকে সকাল 4টেতে ঘুম থেকে উঠিয়েছি, কোনো বিরক্ত নেই। ট্রেনটা তাড়াতাড়ি ছাড়লেও টাইমে ছাড়লেও দীঘা পৌঁছতে পৌঁছতে আমাদের পুরো 1.5 ঘন্টা লেট করেছিল। তাই দীঘাতে আমরা ওই 11:30 মতো নেমেছিলাম। আমাদের হোটেলটা সমুদ্রের যেরকম কাছে ছিল, স্টেশন থেকেও একদম কাছে। আমরা ছিলাম নিউ দীঘাতে। তো আমরা হোটেল মেহেক ইন্টারন্যাশনালে এবার স্টে করেছি। আর হোটেলের রুম থেকে কিন্তু সি বিচটা একদম পরিষ্কার দেখা যায়। হোটেলে আমাদের সবার আকর্ষণীয় বিষয় এটা লাগিয়েছিল যে হোটেলে সবাইকে 2টো করে কোলবালিশ দিয়েছিল, যেটা ঘুরতে গেলে আমরা প্রচণ্ড পরিমাণে মিস করি। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে পুরো সমুদ্রের বিচটা। খুব তাড়াতাড়ি আজকে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসে গেছিলাম। তো আজকের মেনুতে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে খাবার অর্ডার করেছিলাম। প্রথমে ছিল রাইস, সাথে আমরা 2টো ডাল ফ্রাই নিয়েছিলাম, আর ডাল ফ্রাইয়ের সাথে ছিল আলু ভাজা। আর ছিল আমার জন্য ক্র্যাব মশালা। প্রসেনজিৎ অর্ডার করেছিল ওর জন্য মাটন, আর ছিল একটা পটল আর আলুর তরকারি, আর একটা পমফ্রেটের ঝাল। আর কাকিমা খেয়েছে ইলিশ মাছটা খুব ভালো ছিল ইভেন। আর বাকিরা বাকিদের মতো অর্ডার করে লাঞ্চ করে আমরা একটু সি বিচের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর এখানে ওয়েদারটা সেদিনকে প্রচণ্ড ঠান্ডাও ছিল। কলকাতাতে যেরকম ঠান্ডা ছিল, দীঘাতে সাধারণত সমুদ্রের পাশে অত ঠান্ডা হয় না, কিন্তু বেশ ঠান্ডা ছিল। সেই জন্য একটু কদবেল মাখা, পেয়ারা মাখা আগেরবারের মতোই খেতে ইচ্ছা করলো। তো সেই খেতেই আমরা সি বিচটা দেখতেও আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আমরা হোটেলে এসে যা ঘুমিয়েছি, যে সন্ধেবেলায় ঘুম থেকে উঠতে উঠতে আমাদের 7টা বেজে গেছিলো। তারপরে দীঘা গিয়ে যেটা কাজ, সি বিচে যাওয়া। তো সোহাগকে আমি আগেই রেডি করে দিয়েছিলাম। তারপর আমি রেডি হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। সমুদ্র কিন্তু এমন একটা জায়গা যেখানে রাতের আর কোনো সৌন্দর্য নেই। সমুদ্রকে ঘিরে যে দোকানপাট যেগুলো রয়েছে, সেগুলোই রাতের বেলায় আলোচ্য বিষয়। সমুদ্রের শুধু আওয়াজই শোনা যায়। আর সত্যি কথা বলতে দীঘার সমুদ্রের তো সেরকমও পুরীর সমুদ্রের তুলনায় সেরকম গর্জন নেই যেটা একদম তোমার সমুদ্রের দিকে তাকাতে বাধ্য করবে। তো রাতের বেলায় সমুদ্রের মতো ঢেউ খেলাচ্ছিল, আর ঠান্ডা হাওয়ায় আমরা পারিপার্শ্বিক দোকানগুলো প্রচণ্ড এনজয় করছিলাম। এই ধরো আমরা চা খেলাম, আর আরও অনেক কিছু খেয়েছি, চলো দেখাই। যে কোনো সি বিচের
সাইডে ফুচকা, ভেলপুরি আর স্পেশালি সি বিচে যেটা থাকে বিভিন্ন রকমের মাছের আইটেম। আগে যেরকম মাছটাই পাওয়া যেত, এখন কয়েক বছর দীঘা গিয়ে দেখছি ওখানে বিভিন্ন ধরনের চিকেনের আইটেমও পাওয়া যায়। ধরো কাবাব বা চিকেন ফ্রাই, তন্দুরি চিকেন, বিভিন্ন ধরনের চিকেনগুলো এখন প্রিটি মাচ অ্যাভেলেবেল। আর এবার দীঘা যাওয়ার আগে আমি আর আমার হাজব্যান্ড ফিক্সড করেই গেছিলাম গিয়ে আমরা তন্দুরি চিকেন খাবো। এটা তন্দুরি চিকেন নয়, এটা ঠিক চিকেন গ্রিল, যেটা বাইরে আমি যখন হায়দ্রাবাদে থাকতাম তখন খুবই খেতে ভালো লাগতো। কিন্তু কলকাতায় আমাদের মানে আমি যেখানটায় থাকি সেখানটায় এটা এতটাও অ্যাভেলেবেল না, মানে এতটা অ্যাভেলেবেল না বলতে আমি কোনো দিনই এখানে আমার এই কলকাতা সাইডের আশেপাশে দেখিনি। হাওড়া সাইডে কখনো কখনো আমি দেখেছি রেস্টুরেন্টসে গ্রিল চিকেন পাওয়া যায়। তো সেই জন্য আমার যেহেতু খেতে ভালোবাসে, তো আমার হাজব্যান্ড আগে থেকেই প্ল্যান করে রেখেছিল এটা খাওয়াবে বলে। আর এটা খেতে যে কি দারুণ টেস্টি, আর চিকেনটার মেন ব্যাপার যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে চিকেনটা ছিল স্কিনি চিকেন, আর সেটা গ্রিলড হয়ে খেতে দারুণ লাগে। আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব দীঘা গেলে বা যেখানে তোমরা দেখতে পাবে স্কিনি চিকেন, গ্রিল চিকেন, অবশ্যই ট্রাই করো। পশ্চিমবঙ্গ সরকার যদি কোথাও কাজ করে থাকে সেটা বিভিন্ন জায়গাতেই দেখা যায়, কিন্তু প্রত্যক্ষভাবে চোখে পড়ে যদি আমরা দীঘা বা মন্দারমণি জায়গায় যাই। এত সুন্দর করে রাজ্য সরকার এই জায়গাটাকে সাজিয়েছে, যেটার প্রশংসা না করে আমি একদম পারলাম না। দীঘাতে গিয়ে আগে কয়েক বছর আগেও, মানে ধরো 10-12 বছর আগেও দীঘা যেরকম ছিল আর দীঘার এখন যেরকম, মানে কোনো তুলনাই হবে না। এবং দীঘার প্রত্যেকটা মানুষ কত মানে এখান থেকে রোজগার করে, তাদের জীবিকা মানে নির্বাহ করে এই জায়গাটা থেকে দেখে বোঝা যায়। তো এটা অবশ্যই আমার মেনশন করার দরকার ছিল যে এত সুন্দর সাজিয়েছে আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট, যে প্রশংসা করার মতো। রাতে আমরা হোটেল নিমন্ত্রণ বলে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। আমাদের সাথে যে আমাদের আদার্স ফ্যামিলি মেম্বাররা ছিল তারা সাজেস্ট করেছিল এখান থেকে খেতে। তো এখানে আমরা খেয়েছিলাম চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন বাটার মশালা। ডিনার বাইরে করে আমরা সবাই হোটেলে ফিরে গেছিলাম। ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।